কেয়া বাথরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের গোল বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে তার মাথার ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছছিল। হঠাৎ কেয়ার চোখ যায় আয়নার দিকে। সেদিকে চোখ যেতেই সে দেখে আয়না দিয়ে তার ঠিক পেছনে সাদা গাউন পরা একটা মহিলা তার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। আয়না দিয়ে সাদা গাউন পরা মহিলাটিকে পেছন ফিরে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বুকের মধ্যে সাহস এনে ওই মহিলাটির দিকে ধীরে ধীরে এগিয়ে যায় সে এবং ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করে, আপনি কে? আমার ঘরে আপনি কি করতে এসেছেন? অচেনা মহিলাটিকে এই প্রশ্ন করতেই মুহূর্তের ভগ্নাংশে সেই মহিলাটি কেয়ার দিকে মুখ ঘুরে দাঁড়ালো। অচেনা মহিলাটির এমন আচমকা এইভাবে ঘুরে দাঁড়ানোয় কেয়া আরও খানিকটা ভয় পেয়ে যায়, কিন্তু তবুও নিজের মনের মধ্যে সাহস এনে আবারও সেই অচেনা মহিলাটিকে জিজ্ঞাসা করে, কি হলো? আপনি উত্তর দিচ্ছেন না যে? আপনার নাম কি? আপনি আমার ঘরে কি করছেন এত রাতে? কেয়া এই প্রশ্ন করতেই ও দেখে ওই অচেনা মহিলাটি ধীরে ধীরে তার দিকে মুখ তুলে তাকাচ্ছে। মহিলাটির মুখ তুলতেই কেয়া দেখল সেই অচেনা মহিলাটির সারা মুখে সোনালি লম্বা লম্বা চুলে ঢাকা। এরপর সেই মহিলাটি ধীরে ধীরে তার মুখের ওপর থেকে সোনালি চুলগুলো সরালো। আর সেটা করতেই কেয়া যা দেখল তাতে ওর দৃষ্টি বিস্ফারিত হয়ে গেল। একটা শীতল আতঙ্কের সরীসৃপ যেন কেয়ার শির দ্বারা দিয়ে বেয়ে নেমে গেল। মহিলাটির সুন্দর মুখটা লাল লাল বড় ছোট বিভিন্ন ক্ষত দিয়ে ভর্তি, আর মহিলাটির চোখ বলে কিছু নেই, চোখের জায়গায় কালো কালো বড় দুটো গর্ত। মহিলাটির গলার নলিটা কেটে সেখান থেকে টপ টপ করে লাল কালচে রক্ত পড়ে মহিলাটির পরনের সাদা গাউনটাকে লাল রক্তে রাঙা করে তুলেছে। অচেনা মেম সাহেবটির এরকম ভয়ঙ্কর বীভৎস দৃশ্য দেখে কেয়া যেই চিৎকার করতে যাবে ঠিক তখনই ওই বীভৎস চেহারাধারী মহিলাটা একটা হাত তোলে এবং মুহূর্তের মধ্যেই সেই হাতটা অদ্ভুত লম্বা হয়ে গিয়ে এগিয়ে আসে কেয়ার গলা লক্ষ্য করে। এই প্রবল আতঙ্ক আর আকস্মিক ভয়াবহতায় কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ানক হাতটা কেয়ার চুলের মুঠি চেপে ধরে এবং প্রবল এক হ্যাঁচকা টানে কেয়ার মুন্ডুটা ধর থেকে আলাদা করে দেয়। আর সেটা হতেই কেয়ার মুন্ডহীন দেহটা কাটা কলা গাছের মতো মাটিতে ধপ করে পড়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ সেই মুন্ডহীন শরীরটা প্রবল যন্ত্রণায় ছটফট করতে করতে ধীরে ধীরে স্থির হয়ে যায়। কেয়ার নিথর দেহটা দেখে সেই মেম সাহেব তার হাতে ধরা কেয়ার কাটা মুন্ডুর দিকে তাকায় একটা হিংস্র দৃষ্টিতে। তারপর একটা কান এঁটো করা বিশ্রী হাসি হেসে বলে, আমার এই বাড়িতে যে সুন্দরী মহিলা থাকতে আসবে সেই সুন্দরী মহিলারই আমার হাতে মৃত্যু অবধারিত। আমার থেকে সুন্দর এই বিশ্বে আর কোনো মহিলা নেই। বাংলোর গেটের সামনে দাঁড়িয়ে বাংলোটার দিকে তাকিয়ে নিহারিকা উজ্জ্বলের উদ্দেশ্যে বলে, হ্যাঁ গো উজ্জ্বল, এবার থেকে আমরা এই এত বড় বাংলো বাড়িটায় থাকবো নাকি? নিহারিকার কথা শুনে উজ্জ্বল নিহারিকাকে জড়িয়ে ধরে বাংলো বাড়িটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ নিহারিকা, এবার থেকে আমি আর তুমি আর আমাদের 2 সন্তান এই বিরাট বাংলো বাড়িটাতেই থাকবো। উজ্জ্বলের কথা শুনে নিহারিকা বাংলোর গেট দিয়ে বাংলোর সামনে বড় বাগানে ঢুকতে ঢুকতে বাংলোটার চারিদিকটা একবার ভালো করে তাকিয়ে নিয়ে আবার উজ্জ্বলকে বলে, উজ্জ্বল, এই বাংলো বাড়িটা আমার দেখে মনে হচ্ছে কোনো ইংরেজ সাহেব এই বাংলো বাড়িটা তৈরি করেছেন ইংরেজ আমলের কায়দায়। আচ্ছা, এই বাংলো বাড়িটা কোনো ইংরেজ সাহেবের তৈরি করা কিনা এসব বিষয় কিছু জানো নাকি তুমি? নিহারিকার প্রশ্ন শুনে উজ্জ্বল মাথা চুলকাতে চুলকাতে বলে, আমি
আমি যখন প্রফেসর প্রান্তিক বসুর থেকে এই বাংলো বাড়িটা কেনার সময় কাগজপত্রে সই করছিলাম, আমি ওনাকে কৌতূহলবশত জিজ্ঞেস করেছিলাম এই বাংলো বাড়িটার মালিক কে। উনি তখন বললেন, আমি যখন বাংলো বাড়িটা কিনে থাকতে শুরু করি তখন ওই বাংলো বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই বাংলো বাড়িটা কার তৈরি। তখন আমার আশপাশের প্রতিবেশীরা জানায় ইংরেজ আমলের একদম শেষ দিকে ভারতে কর্মরত কোনো এক ইংরেজ সাহেব রবার্ট স্টিফেন এই বাংলো বাড়িটা তৈরি করেছিলেন। কিন্তু ওই সাহেবের স্ত্রী হঠাৎ করে মারা যাওয়ায় উনি ওনার এক পরিচিত বন্ধুর কাছে ওনার ওই সাধের বাংলো বাড়ি বিক্রি করে দেন। তারপর ওই বাড়ি নানান লোকের হস্তান্তরের মধ্যে দিয়ে আমার কাছে আসে এবং আমি বাড়িটি কিনি। এইটুকু কথাই উনি আমাকে বলেছিলেন। উজ্জ্বলের মুখে এই কথা শুনে নিহারিকা আর কিছু বলল না। এরপর নিহারিকা গাড়ির পিছনের ডিকি থেকে তাদের লাগেজগুলো নামিয়ে বাংলোর সামনে বড় বাগানটা পেরিয়ে যেই বাংলোর বারান্দায় উঠতে যাবে, হঠাৎ নিহারিকার দৃষ্টি যায় বাংলোর দোতলার বারান্দার দিকে। সেখানে দৃষ্টি যেতেই সে যে দেখে কি ফর্সা লম্বা গাউন পরা একটা সোনালি ছাকড়া চুল মাথায় এক কম বয়সী মেম সাহেব দাঁড়িয়ে আছে, আর নিহারিকার দিকে কেমন একটা ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই মেম সাহেবের ঠোঁটের ফাঁকে কেমন একটা কুটিল হাসি খেলা করছে। মেম সাহেবটিকে এবার ঘোলাটে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতে দেখে নিহারিকার বুকটা ভয়ে ছ্যাঁত করে ওঠে। সে উজ্জ্বলকে বাংলোর দোতলা বারান্দার দিকে আঙুল দেখিয়ে বেশ ভয়ার্ত গলায় বলে, হেই হেই উজ্জ্বল, ওই মেম সাহেবটিকে তুমি চেনো? ও আমাদের বাংলোর দোতলার বারান্দায় কি করছে গো? নিহারিকার এই কথা শুনে উজ্জ্বল সঙ্গে সঙ্গে বাংলোর দোতলা বারান্দার দিকে তাকায় আর অবাক গলায় বলে ওঠে, কই দোতলার বারান্দায় মেম সাহেব দাঁড়িয়ে? কেউই তো নেই নিহারিকা। উজ্জ্বলের এই কথা শুনে নিহারিকা বলে ওঠে, ওই তো দোতলার বারান্দায় একটা সাদা গাউন পরা সোনালি চুল মাথায় মেম সাহেব দাঁড়িয়ে, তুমি দেখতে পাচ্ছ না? এই কথা বলে নিহারিকা দোতলার বারান্দার দিকে তাকাতেই দেখে দোতলার বারান্দায় সাদা গাউন পরা কোনো মেম সাহেব দাঁড়িয়ে নেই। পুরো বারান্দাটা ফাঁকা। নিহারিকা এই অদ্ভুত ধরনের দৃশ্য দেখে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই তো কিছুক্ষণ আগে সাদা গাউন পরা ছাকড়া সোনালি চুল মাথায় এক মেম সাহেব দাঁড়িয়ে ছিল, এরই মধ্যে কোথায় গেল? নিহারিকার এই কথা শুনে উজ্জ্বল এবার বেশ রেগে গিয়ে বলে ওঠে, ধুর নিহারিকা, তুমি চোখে ভুল দেখেছো। চলো তো ভেতরে চলো, এতটা পথ জার্নি করে এসে খুব ক্লান্ত লাগছে। কখন যে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে যাবো কে জানে। এই কথা বলে উজ্জ্বল বাংলোর বারান্দার গেট খুলে ভিতরে চলে যেতেই নিহারিকা মনে মনে বলে, আমি কি কিছুক্ষণ আগে চোখে ভুল দেখলাম? দোতলার বারান্দায় সত্যি কি কোনো মেম সাহেব দাঁড়িয়ে ছিল না? মাত্র 2 সপ্তাহ হলো উজ্জ্বল আর তার স্ত্রী নিহারিকা আর তাদের ছোট ছোট 8 ও 10 বছরের 2 ছেলে মেয়ে বান্টি ও তিতলিকে নিয়ে বারাসাতের কাজীপুরের কাছে ইংরেজ আমলে তৈরি একটা সুন্দর দোতলা বাংলো বাড়ি কিনে এই বাংলো বাড়িতে এসেছে তারা। বাড়িটা বারাসাতের কাজীপুর গ্রামের অনেক ভিতরে বেশ নিরিবিলি জায়গায়। বাড়িটার আশেপাশে কোনো বাড়ি ও দোকানপাট ছিল না, শুধু চারিদিকে ধুধু মাঠ আর মাঠ, আর কয়েকটা ছোট বড় জলাশয় ছিল। যাও বা বাড়িঘর দোকানপাট ছিল, তাও সব অনেক দূরে দূরে ওই বাংলো বাড়িটা থেকে। উজ্জ্বল একজন পেশাদার চিকিৎসক। সে চিকিৎসার কাজে এতদিন দিল্লির একটা নামকরা হাসপাতালে ছিল। হঠাৎই সেই নামকরা হাসপাতালের কর্তৃপক্ষের দল উজ্জ্বলকে বারাসাতের একটা হাসপাতালে ট্রান্সফার করে দেয়। উজ্জ্বল তার পরিবারকে নিয়ে বারাসাতে চলে আসে এবং তার এক ডাক্তার বন্ধুর বদান্যতায় এই বাংলো বাড়িটার সন্ধান পায়। তার সাহায্যেই উজ্জ্বল প্রফেসর প্রান্তিক বসুর কাছ থেকে এই বাংলো বাড়িটা কেনে। তখন রাত কটা হবে, 1:30 কি 2? একটা সুরেলা মিষ্টি ইংরাজি গানের আওয়াজে তিতলির ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই তিতলি বিছানার ওপর উঠে বসে কান খাড়া করে সুরেলা মিষ্টি গানের আওয়াজটা বাংলোর কোথা থেকে আসছে সেটা ভালো করে অনেকক্ষণ ধরে শোনে।
কিন্তু আওয়াজটা বাংলোর কোথা থেকে ভেসে আসছে সেটা তিতলি ঠাউর করে উঠতে পারে না। বিছানা ছেড়ে উঠে ঘরের দরজা খুলে করিডোরে বেরিয়ে আসতেই তার কানে আরও একটু জোরে ইংরাজি গানের আওয়াজটা ভেসে আসতে থাকে। এবার তিতলির গানের আওয়াজটা শুনে বুঝতে পারে তিনতলার মিউজিক রুম থেকে আওয়াজটা ভেসে আসছে। আওয়াজটা শুনে তিতলি বলে ওঠে, এই মাঝরাতে মিউজিক রুমে কে গান গাইছে? দেখতে হচ্ছে তো। এই কথা বলতেই তিতলির কাঠের সিঁড়ি দিয়ে ওপরে তিনতলায় উঠতে থাকে ধীর পায়ে। এরপর তিনতলায় পৌঁছেই তিনতলার কোণায় যত মিউজিক রুমের সামনে এগোতে থাকে তত ইংরেজি গানের আওয়াজটা তীব্র মাত্রায় তিতলির কানে ভেসে আসতে থাকে। এরপর তিতলি মিউজিক রুমের সামনে গিয়ে দেখে মিউজিক রুমের দরজা খোলা। তিতলি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢোকে। ঢুকতেই দেখে ঘরের মাঝখানে একটা বিরাট পিয়ানো। সেই পিয়ানোর সামনে সাদা গাউন পরা কোকড়া সোনালি চুল মাথায় এক মেম সাহেব পিছন ফিরে বসে আছে আর একটা ইংরেজি গান গাইছে। সেই গানের তালে তালে মাঝে মাঝে পিয়ানো বাজছে। মিউজিক রুমে একটা মেম সাহেবকে পিয়ানো বাজিয়ে গান গাইতে দেখে তিতলি ধীরে ধীরে মেম সাহেবটির দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনাকে তো কোনোদিন এই বাড়িতে দেখিনি। আপনি এই মাঝরাতে মিউজিক রুমে কি করছেন? তিতলি দেখল তার এই প্রশ্ন করতেই সেই মেম সাহেবটি সঙ্গে সঙ্গে পিয়ানো বাজানো আর গান করা থামিয়ে দিল। আর তখনই হঠাৎ সমস্ত ঘরকে এক পিন পতন নিস্তব্ধতা হুড়মুড় করে এসে ঘিরে ধরল। গান থামিয়ে দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল সেই মেম সাহেবটি। তাকে ওইভাবে চুপ করে বসে থাকতে দেখে তিতলি আবার প্রশ্ন করতে যাচ্ছিল, ঠিক তখনই সেই মেম সাহেবটি ধীরে ধীরে তিতলির দিকে মুখ ফেরালো। আর মুখ ফেরাতেই তিতলি যা দেখলো তাতে তার গলা দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে আসতে চাইল, কিন্তু আকস্মিক আতঙ্কের মাত্রা এতটাই প্রবল যে সেই চিৎকার গলার কাছে এসে দলা পাকিয়ে আটকে গেল। মেম সাহেবটি সারা মুখে লাল কালো নানান ধরনের ক্ষত চিহ্নে ভর্তি। এছাড়াও মেম সাহেবটির চোখ বলে কিছু নেই, সেই জায়গায় দুটো কালো বড় বড় গর্ত, এবং মেম সাহেবটি পরনে যে সাদা গাউনটা পরে আছে সেই সাদা গাউনটার নানান জায়গায় লাল রক্তের দাগে ভর্তি। তিতলি মিউজিক রুমের ভিতরে এই রকম একটা ভয়ানক দৃশ্য দেখে চিৎকার করতে করতে মিউজিক রুমের বাইরে বেরিয়ে আসে। যেই সিঁড়ির দিকে নিচে নামতে যাবে হঠাৎ তিতলির পিছন দিকে চোখ যেতেই দেখে সেই মেম সাহেবটি হামাগুড়ি দিতে দিতে মিউজিক রুমের বাইরে বেরিয়ে আসছে। তার সাদা দাঁতগুলো বেরিয়ে হাসতে হাসতে তিতলির দিকে হিসিসে গলায় বলছে, তোকে কি সুন্দর দেখতে রে মেয়ে, তোর গায়ের চামড়াগুলো কি ফর্সা, তোর গায়ের ফর্সা চামড়াগুলো আমাকে দিবি? মেম সাহেবটিকে ওইভাবে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে দেখে আর ওই কথাগুলো শুনে তিতলি মা মা করে চিৎকার করে দৌড়ে নিচে নামতে যাবে, অমনি হোঁচটকে হুড়মুড় করে সিঁড়ি থেকে গড়িয়ে তিতলি দোতলার নিচে অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার আগের মুহূর্তে সিঁড়ির দিকে তাকিয়েও দেখতে পায় সেই মেম সাহেবটি সিঁড়ি থেকে হামাগুড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ কোথায় যেন সাদা ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে মিলিয়ে গেল। তিতলি, এই তিতলি, তোর কি হলো মা? চোখটা খোল না, চোখটা খোল না তিতলি। মায়ের কান্না কানে ভেসে আসতেই তিতলি ধীরে ধীরে তার ক্লান্ত দুটো চোখ খোলে। চোখ খুলতেই তিতলি দেখে সে তার ঘরের বিছানার ওপর শুয়ে আছে। মাথায় তার সাদা ব্যান্ডেজ বাঁধা, আর তার মা তার মাথার শিয়রে বসে মাথায় হাত বোলাচ্ছে। নিহারিকা তিতলিকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো, ও তিতলি মা, তিতলি মা, তুই তুই সিঁড়ি থেকে কাল রাতে পড়ে গেলি কিভাবে? হ্যাঁ, আর আর তুই তিনতলায় অত রাতে কি করতে গিয়েছিলিস? মায়ের মুখে এতগুলো প্রশ্ন শুনে তিতলি মাথা যন্ত্রণার চোটে কিছুই বলতে পারল না। সে শুধু ধীরে ধীরে ক্লান্ত গলায় তার মাকে বলে, মা, মাথাটা খুব যন্ত্রণা করছে, সেই সঙ্গে খুব ঘুম পাচ্ছে।
আমাকে একটু এখন ঘুমাতে দাও না। তিতলির মুখে এই কথা শুনে উজ্জ্বল নিহারিকাকে বলে, শোনো নিহারিকা, এখন তুমি তিতলিকে কিছু জিজ্ঞেস করো না। ও এখন অসুস্থ খুব। ও সুস্থ হলে বরঞ্চ গতকাল রাতে ওর সঙ্গে কি ঘটনা ঘটেছিল তখন জিজ্ঞেস করো। এখন তুমি ওকে একটু ঘুমোতে দাও। উজ্জ্বলের এই কথা শুনে নিহারিকা তিতলিকে আর কোনো প্রশ্ন করল না। তিতলির ঘুমানোর জন্য ওরা ঘর থেকে বেরিয়ে গেল ঠিকই, কিন্তু তিতলির কিছুতেই যেন ঘুম আসতে চাইছিল না। কারণ তিতলি চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেই তার মনে হচ্ছিল গতকাল রাতে দেখা সেই ভয়ানক বিভৎস চেহারাধারী মেম সাহেবটি তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে আর হিসহিসে গলায় তিতলিকে বলছে, তোর গায়ের চামড়াটা কি সুন্দর ফর্সা দেখতে। তোর গায়ের ফর্সা চামড়াটা আমাকে দিবি রে। দেখ না, আমার আমার সারা মুখ আর শরীর কেমন যেন পড়ে গেছে, আগুনে পড়ে গেছে, জ্বলছে। এইভাবে দুদিন চলার পর তৃতীয় দিনের মাথায় নিহারিকা ও বান্টির সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে, যার ব্যাখ্যা নিহারিকা ও বান্টি কেউই খুঁজে পায়নি। দিনটা ছিল বুধবার। উজ্জ্বল প্রতিদিনের মতো হাসপাতালে ডিউটি করতে সকালে বেরিয়ে যায়। সেদিন বেলায় বাড়িতে নিহারিকা তিতলিকে একা বাড়িতে রেখে বান্টিকে স্কুল থেকে আনতে বেরিয়ে যায়। সেদিন বান্টিদের স্কুলের শেষে একটা গার্জিয়ান মিটিং ছিল, তাই অন্যান্য দিনের তুলনায় বেশ দেরি হয়ে গিয়েছিল তাদের বাড়ি ফিরতে। সব সেরে নিহারিকা যখন বান্টিকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসে তখন ঘড়িতে বেলা 1:30। নিহারিকা বাংলোর সদর দরজার তালা খুলে বাড়ির মধ্যে ঢুকতেই বাড়ির কোথা থেকে একটা বিশ্রী মরা পচা আষ্টে দুর্গন্ধ নিহারিকার নাকে ধাক্কা মারল। নিহারিকা তার হাতে ধরা সাইড ব্যাগের ভিতর থেকে একটা রুমাল বার করে সেটা নাকে চিপে ধরে বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠল, ইস, এরকম মরা পচা আষ্টে দুর্গন্ধ বাড়িটা থেকে আসছে কোথা দিয়ে? আমি তো স্কুল যাওয়ার আগে সারা বাড়িটা ফিনাইল দিয়ে পরিষ্কার করে মুছলাম। এই কথা বলতে বলতে নিহারিকা একতলার বড় ডাইনিং রুম পেরিয়ে যেই বান্টিকে নিয়ে দোতলায় উঠতে যাবে, হঠাৎ নিহারিকার আপনা আপনি চোখ যায় ডাইনিং রুমের সিলিংয়ের উপরে ঝুলানো ঝাড়বাতিগুলোর দিকে। সিলিংয়ের ঝাড়বাতিগুলোর দিকে চোখ যেতেই আতঙ্কের একটা দমকা বাতাস সজোরে এসে আঘাত করে নিহারিকার হৃৎপিণ্ডে। সে দেখে তিতলিকে কে বা কারা যেন খুন করে সিলিংয়ে ঝোলানো ঝাড়বাতির সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রেখে দিয়ে গেছে। অর্থাৎ তিতলির পা ঝাড়বাতির সঙ্গে বাঁধা আর মাথার নিচে ঝুলছে। ডাইনিং রুমের মধ্যে এইরকম একটা ভয়ানক বিভৎস দৃশ্য দেখে নিহারিকা তিতলির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে, তিতলি, মা, মা, তোর কি হলো? কি সর্বনাশ হলো আমার? তোকে এইভাবে কে মারলো মা? অন্যদিকে দিদির এই ভয়ানক অবস্থা থেকে বান্টি সিঁড়ির ওপর অজ্ঞান হয়ে পড়ে যায়। বান্টিকে সিঁড়ির ওপর অচেতন অবস্থায় পড়ে যেতে দেখে নিহারিকা ছুটে বান্টির মাথা কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, এই বান্টি, বান্টি, চোখ খোল, চোখ খোল, তোর কি হলো বান্টি? নিহারিকা যখন বান্টির মাথা কোলে তুলে কান্নাকাটি করছিল, হঠাৎ সেই সময় ডাইনিং রুমের আলো ঝলমলে পরিবেশটা অদ্ভুতভাবে কেমন যেন অন্ধকার হয়ে এলো। সেই সঙ্গে একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো ঘরের মধ্যে। সেই ঝোড়ো হাওয়ার দাপটে ডাইনিং রুমের পর্দাগুলো ইতিউতি এলোমেলোভাবে উঠতে লাগলো। সেই সঙ্গে সেই ছবিগুলো আপনা আপনি দেওয়াল থেকে খুলে মাটিতে পড়ে যেতে শুরু করলো। ডাইনিং রুমের পরিবেশের এই রকম ভয়ানক রূপ দেখে নিহারিকা খুব ভয় পেয়ে গিয়ে বান্টিকে কোলে তুলে নিয়ে যেই দোতলায় পালাতে যাবে, ঠিক তখনই দেখতে পেল অন্ধকার ডাইনিং রুম ভেদ করে সাদা গ্রাউন্ড পরা একটা সোনালি ঝাঁকড়া চুলোওয়ালা একজন মহিলা ওদের দুজনের দিকে এগিয়ে আসছে এক বিভৎস নারকীয় হাসি হাসতে হাসতে। সাদা গাউন পরা মহিলাটিকে ওইভাবে এগিয়ে আসতে দেখেও নিহারিকা মহিলাটিকে চিনতে অসুবিধে হলো না।
প্রথম দিন বাংলোয় ঢোকার মুহূর্তে দোতলার বারান্দায় যে মেম সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, সেই মেম সাহেবটি তার সামনে দাঁড়িয়ে এখন আর কান এঁটো করা একটা বিশ্রী হাসি হাসতে হাসতে হিস হিসে গলায় সে বলছে, তোরা তোরা আমার এই বাংলো থেকে চলে যা, চলে যা বলছি। তোরা যদি না যাস তাহলে তোর মেয়েকে আজ যেমন ভাবে আমি মেরেছি, ঠিক তেমন ভাবেই তোদের সবাইকে মেরে ফেলবো। যা যা বলছি, চলে যা। এই কথা বলতে বলতে মেম সাহেবটি অন্ধকার ডাইনিং রুমের মধ্যে ধোয়ার মতো কুণ্ডলি পাকিয়ে মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। মেম সাহেবটি অদৃশ্য হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ডাইনিং রুমটা আগের মতো উজ্জ্বল আলোকিত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে আবার তিতলির কাঁটা ছেঁড়া নিথর দেহটা সিলিংয়ের ঝাড়বাতির সঙ্গে উল্টোভাবে ঝুলতে দেখে নিহারিকা। এই দীর্ঘ মানসিক চাপ আর অজানা আতঙ্ক আর সহ্য করতে পারে না নিহারিকা। বান্টির মতো সেও অজ্ঞান হয়ে পড়ে যায় এবার। তিতলি মারা যাওয়ার 3 দিন পর নিহারিকার জ্ঞান ফেরে। নিহারিকা জ্ঞান ফিরে সে উজ্জ্বলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ওগো ওগো, এই বাংলো বাড়িটা ভালো নয়। তুমি তুমি এই বাংলো বাড়িটা ছেড়ে দাও। আমাদের মেয়ে তিতলিকে ওই মেম সাহেবটাই মেরেছে। নিহারিকার মুখে তিতলির মৃত্যুর খবর শুনে উজ্জ্বল খানিকটা অবাক হয়ে যায়। গত 3 দিন আগে ওর আর বান্টির সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল আর তারা কি কি দৃশ্য দেখতে পেয়েছিল ডাইনিং রুমের মধ্যে, সব কথা উজ্জ্বলকে খুলে বলল। উজ্জ্বল নিহারিকার কথা শুনে হো হো করে হেসে বলে উঠল, নিহারিকা, তুমি আর বান্টি তিতলির নিথর দেহটা সিলিং এর ঝাড়বাতির সঙ্গে ঝুলতে দেখেছিলে। এই কথা বলতে বলতে উজ্জ্বল তিতলিকে ডাকে। এই তিতলি, তিতলি, একবার এদিকে আয় তো, দেখ তোর মা কি সব বলছে। উজ্জ্বলের ডাকে তিতলি দৌড়তে দৌড়তে ঘরে ঢোকে আর বলে, বাবা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ মা, আয় এদিকে আয়, শোন তোর মা কি বলছে। তুই নাকি গত 3 দিন আগে মারা গেছিস, আর মারা যাওয়ার পর তুই নাকি এই একতলা ডাইনিং রুমের সিলিং এ টাঙানো ঝাড়বাতি থেকে উল্টো ভাবে নাকি ঝুলছিলিস। উজ্জ্বলের মুখে এই কথা শুনে তিতলিও হো হো করে হেসে ওঠে। তিতলিকে এইভাবে হাসতে দেখে নিহারিকা তিতলির দিকে চোখ যেতেই সে দেখে তিতলির দুটো চোখের মনি নীল দেখাচ্ছে। সেই সঙ্গে গায়ের রংটা সাদা ফ্যাট ফ্যাট করছে মেম সাহেবের গায়ের রঙের মতো। চুলের রংটা যেন অল্প অল্প সোনালি সোনালি মনে হতে লাগলো। তিতলির হঠাৎ করে এই 3 দিনের মধ্যে অদ্ভুতভাবে চেহারার পরিবর্তন হতে দেখে নিহারিকার মনে একটা সন্দেহ ডানা বাঁধে ঠিকই, কিন্তু সেই সন্দেহটা দূরে সরিয়ে রেখেই নিহারিকা কাঁদতে কাঁদতে তিতলিকে আবার টেনে নেয় কাছে। তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ঠিকই, কিন্তু নিহারিকা তিতলিকে বুকে জড়িয়ে ধরার পরই তার সমানে মনে হচ্ছিল সে যেন বুকের মধ্যে একটা ঠান্ডা বরফের পাথর জড়িয়ে রেখেছে। কারণ তিতলির শরীরটা বরফের মতো কনকনে ঠান্ডা। নিহারিকা ও বান্টির সঙ্গে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটার পর বান্টির জন্মদিনের দিন রাতে নিহারিকার সঙ্গে আরও একটা অদ্ভুত অবিশ্বাস্যকর ঘটনা ঘটে। সারা সন্ধে ধরে বান্টির জন্মদিনের পার্টির ছবি তোলা হয়। হই হুল্লোড় ও খাওয়া দাওয়ার পরে পার্টি শেষে রাত্রিবেলায় শোয়ার আগে নিহারিকা নিজের ঘরের বিছানায় বসে বান্টির জন্মদিনের পার্টিতে ফোনে তোলা ছবিগুলো যখন দেখছিল এক মনে, তখন হঠাৎ করেই সে খেয়াল করে যে ছবিগুলো ও তিতলির সঙ্গে তুলেছে সেই ছবিগুলোতে তিতলির মুখের জায়গায় অদ্ভুতভাবে গত 2 দিনে দেখা সেই মেম সাহেবের মুখের ছবি ফোনের স্ক্রিনে ফুটে উঠেছে। তিতলির মুখের জায়গায় ওই প্রেতাত্মার মুখের ছবি দেখে নিহারিকার হাত থেকে ফোনটা কেঁপে বিছানায় পড়ে যায়। ফোনের ছবিগুলোর দিকে তাকিয়ে নিহারিকা ভয়ে ভয়ে বলতে থাকে, হে কি করে সম্ভব? আমি তো তিতলির সঙ্গে ছবিগুলো তুলেছি, কিন্তু কিন্তু ওর মুখের জায়গায় ওই মেম সাহেবটার মুখ এলো কি করে? আচ্ছা আচ্ছা, এই ছবি আমাকে অশুভ কোনো বিপদ ঘটার বা অশুভ বিপদটা ঘটে গেছে তার ইঙ্গিত দিচ্ছে না তো? হ্যাঁ,
এই কথা বলতে বলতে নিহারিকার দৃষ্টি যায় তার পাশে ঘুমন্ত তিতলির মুখের দিকে। তিতলির মুখের দিকে নিহারিকার দৃষ্টি পড়তেই ঘরে জ্বলা হালকা সবুজ নাইট বাল্বের আলোয় দেখল তিতলির মুখের আকৃতি পুরোপুরি বদলে গিয়ে সেই প্রেতাত্মা মেম সাহেবের মুখের আকৃতি নিয়েছে। আর সেই মেম সাহেবটি নীল জ্বলন্ত দৃষ্টি দিয়ে নিহারিকার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে রয়েছে। অন্ধকারের আলো আধারিতে ঘরের মধ্যে এই রকম একটি ভয়ানক দৃশ্য দেখে নিহারিকা যেই চিৎকার করে উজ্জ্বলকে ডাকতে যাবে, ঠিক তখনই আবার তার দৃষ্টি পড়ল তিতলির মুখের দিকে। কিন্তু কোথায় কি? তিতলির মুখের জায়গায় কোথায় সেই প্রেতাত্মা মেম সাহেবের মুখ? তিতলির মুখের জায়গায় তিতলির মুখই রয়েছে। আর তিতলি পরম নিশ্চিন্তে তার ছোট ভাই বান্টিকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। দুই ভাই বোনকে পরম নিশ্চিন্তে ঘুমোতে দেখে নিহারিকার মন থেকে এতক্ষণের চাপা ভয়টা দূর হয়ে গেল। এরপর সে ফোনটাকে চার্জে বসিয়ে তিতলি আর বান্টিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বান্টির জন্মদিনের রাতে নিহারিকার সঙ্গে এইরকম একটা অদ্ভুত ঘটনা ঘটার পর এক সপ্তাহ নিহারিকার সঙ্গে আর নতুন কোনো ঘটনা ঘটেনি। এক সপ্তাহ পর একদিন দুপুরবেলা নিহারিকা বান্টিকে খাওয়াচ্ছিল। সেই সময় বাড়িতে কেউ ছিল না, নিহারিকা আর বান্টি ছাড়া, কারণ উজ্জ্বল ছিল হাসপাতালে তার ডিউটিতে আর তিতলি ছিল স্কুলে। বান্টি নিহারিকার কাছে দুপুরবেলা খাবার খেতে খেতে হঠাৎ খাওয়া থামিয়ে বলে ওঠে, মা মা বলছি কি, দিদি ভাইকে নিয়ে না একটা কথা আছে তোমার সঙ্গে। কি কথা বল। মা জানো, আমার না, তবে দিদি ভাইকে না খুব একটা কিন্তু স্বাভাবিক বলে মনে হচ্ছে না। ও না কেমন একটা যেন অদ্ভুত আর অস্বাভাবিক আচার আচরণ করছে। কয়েকদিন ধরেই আমি সেটা দেখছি। বান্টির মুখে এই কথা শুনে নিহারিকার ভ্রু দুটো কুঁচকে যায়। সে বলে, দিদির মধ্যে তুই এই কদিনে এমন কি অস্বাভাবিক আচার আচরণ লক্ষ্য করেছিস, একটু বলতো আমাকে। নিহারিকার প্রশ্ন শুনে বান্টি তখন বলতে শুরু করে, মা, সেদিন তোমার আর আমার সঙ্গে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটার পর তো তুমি আমাকে আর দিদিকে পাশাপাশি নিয়ে ঘুমাও। তো গত 3 দিন আগে রাতে আমার সঙ্গে না একটা ঘটনা ঘটে। সেদিন আমি অনেক রাত পর্যন্ত নিজের ঘরে স্কুল প্রজেক্ট করে যখন তোমার ঘরে ঢুকে দিদির পাশে শুতে যাব, হঠাৎ আমার আপনা থেকেই চোখ যায় দিদির দিকে। মা, দিদির দিকে আমার চোখ যেতেই আমি না ভয়ে তখন বিছানা থেকে 2 হাত দূরে ছিটকে সরে আসি। আর দেখি দিদির মুখের জায়গাটায় না একটা যেন মেম সাহেবের মুখ। সেই মেম সাহেবটা তার নীল জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে যেন তাকিয়েছিল। আর একটা কেমন যেন ভয়ানক হাসি হেসে বলেছিল, তোরা এখন এই বাড়ি ছেড়ে যাসনি? তোরা যদি এই বাড়ি ছেড়ে না যাস, তাহলে তো দিদিকে যেভাবে আমি সেদিন মেরেছি, তোকে আর তোর মা বাবাকেও আমি সেইভাবেই মারবো, জেনে রাখিস তুই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মেম সাহেবের মুখের আকৃতিটা পরিবর্তন হয়ে আবার আগের মতো দিদির মুখ হয়ে গেল, জানো মা। বান্টির মুখে এই কথা শুনে নিহারিকার বুকটা ভয়ে ছ্যাঁত করে ওঠে। সে নিজের মনে মনেই বলে ওঠে, বান্টি এটা কি কথা বলছে? ও আমার মতো তিতলির মুখের জায়গায় ওই মেম সাহেবটার মুখ দেখেছে? না না, এ কিছুতেই হতে পারে না ঠাকুর। নিহারিকা মনে মনে এই কথা বলে নিজের মনকে কিছুটা সান্ত্বনা দিতে থাকে। এরপর আবার বান্টি বলতে শুরু করে, দিদি ভাইয়ের মুখটা আবার স্বাভাবিক হতেই আমি ভয়ে ভয়ে দিদি ভাইয়ের পাশে গিয়ে শুয়ে পড়ি ঠিকই, কিন্তু আমার সমানে মনে হচ্ছিল যেন দিদি ভাইয়ের মুখটা মাঝে মাঝে ওই মেম সাহেবের মুখের আকৃতি নিচ্ছে আর নীল জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে বিশ্রী একটা হাসি হাসছে, জানো মা। আমি অন্ধকার ঘরের মধ্যে ওরকম ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার ঘাড়ে দিদি ভাইয়ের একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করি সমানে। মা জানো, আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে তোর বান্টি? বান্টি তখন ঢোক গিলে চারিদিকে একবার ভয়ে ভয়ে তাকিয়ে নিয়ে
নিহারিকার দিকে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে দিদিভাইয়ের শরীরের মধ্যে কোনো মেম সাহেবের প্রেতাত্মা ঢুকেছে, জানো সেটা? বান্টির মুখে এই কথা শুনে নিহারিকা একটু রেগে গিয়ে বলে, ধুর, তুই অন্ধকার ঘরের মধ্যে কি দেখতে কি দেখেছিস তার ঠিক নেই। বান্টি, তুই দিদির সম্পর্কে বাজে কথাগুলো বলা বন্ধ কর। যা, তাড়াতাড়ি খেয়ে গিয়ে শুয়ে পড়, বিকালে আবার স্যারের বাড়িতে পড়তে যেতে হবে তো। নিহারিকার ধমক শুনে বান্টি তাড়াতাড়ি খেয়ে দোতলায় নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এরপর সন্ধে হতেই নিহারিকা বান্টিকে স্যারের কাছে টিউশন পড়তে দিতে গিয়ে বাংলোয় ফিরছিল। তখন ঘড়িতে সন্ধে 7টা বাজে। নিহারিকা রাস্তা দিয়ে হেঁটে বাংলোর উঠোনের গেট খুলতে যাবে, হঠাৎ করে পেছন দিক থেকে একটা পুরুষের খ্যানখ্যানে গলা শোনা যায়। বৌমা, আরে ও বৌমা, একটু দাঁড়াবে? তোমার সঙ্গে একটা কথা আছে। হঠাৎ করে পেছন দিক থেকে একটা পুরুষের খ্যানখ্যানে গলা শুনে নিহারিকার বুকটা ভয়ে কেমন যেন ধড়াস করে উঠল। এরপর সে ধীরে ধীরে পিছন ফিরতেই রাস্তায় জ্বলা হলুদ ল্যাম্পপোস্টের আলোতে দেখতে পেল তার ঠিক পিছনে 3 থেকে 4 হাত দূরে বছর 70-এর এক বেটে ফর্সা মতো বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। সেই বয়স্ক লোকটার পরনে সাদা পাঞ্জাবি আর পায়জামা, চোখে মোটা কালো ফ্রেমের চশমা। অচেনা বয়স্ক লোককে বাংলোর সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিহারিকা সেই লোকটির দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে লোকটিকে প্রশ্ন করে, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না আমি। আপনি কি আমার হাজবেন্ডের পেশেন্ট? নিহারিকার এই প্রশ্ন শুনে বয়স্ক লোকটা মৃদু হেসে আবার সেই খ্যানখ্যানে গলায় জবাব দেয়, না, আমি তোমার হাজব্যান্ডের পেশেন্ট নই। আমার নাম চিন্ময় বাগচি। তোমাদের বাংলো থেকে একটা বাড়ি পরেই আমার বাড়ি। বলতে পারো বৌমা, আমি তোমাদের প্রতিবেশী। মধ্যবয়স্ক লোকটার মুখে পরিচয় জেনে নিহারিকা 2 হাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বলে, নমস্কার কাকাবাবু, আমার নাম নিহারিকা গুপ্ত। আমি এই 2 মাস হলো এই স্টিফেন হাউস মানে এই বাংলো বাড়িটায় উঠেছি আমার হাজব্যান্ড উজ্জ্বল আর আমার 2 ছেলে মেয়েদের নিয়ে। আমার হাজব্যান্ড উজ্জ্বল পেশায় একজন চিকিৎসক। ও বারাসাতের একটা বেসরকারি হাসপাতালে কাজ করে। নিহারিকার মুখে তার আর তার পরিবারের কথা শুনে চিন্ময়বাবু একটা উজ্জ্বল দৃষ্টি দিয়ে বাংলোর দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা বৌমা, তোমরা তো এই 2 মাস হলো এই স্টিফেন হাউস মানে এই বাংলো বাড়িটায় এসেছো। তোমাদের কারোর কোনো অসুবিধা বা তোমার পরিবারের কারোর সঙ্গে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি? চিন্ময়বাবুর মুখে এইরকম একটা অদ্ভুত প্রশ্ন শুনে নিহারিকার বুকটা কেমন ছ্যাঁত করে ওঠে ঠিকই, কিন্তু নিজেকে কিছুটা সামলে নিয়েই আমতা আমতা করে বলে, না তো কাকাবাবু, আমার আর আমার পরিবারের লোকেদের সঙ্গে এই 2 মাসের মধ্যে কোনো রকম অদ্ভুত ঘটনা ঘটেনি। আচ্ছা, আপনি হঠাৎ আমাকে এই প্রশ্ন করছেন কেন? এই বাংলোটা নিয়ে কি কোনো রিউমার আছে নাকি? নিহারিকার মুখে এই প্রশ্ন শুনে চিন্ময়বাবু বাংলোর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বৌমা, এই বাংলোটাকে ঘিরে অনেকেই অনেক খারাপ খারাপ রিউমার ছড়িয়েছে আর কি। আর সেই খারাপ রিউমারের কথাগুলোই এই পাড়ার লোকেদের মুখে মুখে ঘুরে বেড়ায়। কীরকম খারাপ রিউমার আছে আমাকে একটু বলুন না কাকাবাবু। নিহারিকার মুখে এই কথা শুনে চিন্ময়বাবু বলে ওঠেন, তুমি এই বাংলোর সম্পর্কে খারাপ রিউমারগুলো কি শুনতে চাও? কাকাবাবু। আচ্ছা বেশ, শোনো তবে। তোমরা এই বাংলোয় আসার ঠিক 1.5 বছর আগে একটা পরিবার এই স্টিফেন হাউস বাংলোয় এসে ওঠে। সেই পরিবারের লোক বলতে ছিল 2 জন নববিবাহিত দম্পতি। ছেলেটার নাম ছিল গৌতম আর মেয়েটার নাম ছিল কেয়া। 2 নববিবাহিত দম্পতি এই বাংলোয় আসার পর ওদের দুজনের বেশ 1 মাস ভালোই কাটছিল। 1 সপ্তাহ পর একদিন সন্ধ্যাবেলায় আমি তখন একটা কাজ সেরে বাড়ি ফিরছি এই বাংলোর পাশ দিয়েই। হঠাৎই বাড়ির পথে হাঁটতে হাঁটতে দেখি এই বাংলোর বাইরে আমাদের পাড়ার বেশ কিছু লোকেদের ভিড়। এছাড়া বাংলোর ভিতর থেকে সমানে চিৎকার আর সঙ্গে কান্নাকাটির আওয়াজও আসছে। বাংলোর ভিতর থেকে চিৎকার ও কান্নার আওয়াজ শুনে বাংলোর বাইরে দাঁড়িয়ে থাকা আমাদের পাড়ার লোকগুলোকে জিজ্ঞাসা করি,
আচ্ছা, এই বাংলোর ভিতর থেকে এত চিৎকার আর কান্নাকাটির আওয়াজ আসছে কেন? কি হয়েছেটা কি? আমার প্রশ্ন শুনে আমার পাশের বাড়ির প্রতিবেশী ওই কুনাল আর কি বেশ ভয়ার্ত গলায় বলে উঠল, আরে আর বলো না কাকা, এই অভিশপ্ত স্টিফেন হাউস বাংলো বাড়িতে 2 মাস আগে যে দুজন নববিবাহিতা দম্পতি এসেছিল, সেই নববিবাহিতা দম্পতির মানে মানে ওই ওই গৌতমের স্ত্রী কেয়াকে কে যেন খুন করে ওদের শোয়ার ঘরের সিলিংয়ে টাঙানো ঝাড়বাতিগুলোর সঙ্গে উল্টোভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে। তুমি 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 ভিতরে গিয়ে দেখো কাকা, সে সে- সে কি ভয়ঙ্কর দৃশ্য। আমি কুনালের মুখে এই কথা শুনে বাংলোর ভিতর ঢুকে গৌতমদের শোয়ার ঘরে যেই ঢুকতে যাব, অমনি ওদের ঘরে সিলিংয়ের ঝোলানো ঝাড়বাতিগুলোর দিকে আমার দৃষ্টি যেতেই আমার পা দুটো আটকে যায়। আর আমি বিস্ফারিত দৃষ্টিতে দেখি গৌতমের স্ত্রী কেয়াকে নগ্ন অবস্থায় কে বা কারা ওর গলার নলিটা কেটে দিয়ে ঝাড়বাতির সঙ্গে উল্টোভাবে ওকে ঝুলিয়ে রেখেছে। আমি এরকম ভয়ঙ্কর বিভৎস দৃশ্য সহ্য করতে না পেরে ওইখান থেকে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসি। কেয়া মারা যাওয়ার পর গৌতম এই বাংলো বাড়ি ছেড়ে চলে যায়। তারপর এক মারোয়াড়ি পরিবার এই বাংলোয় থাকতে আসে। মারোয়াড়ি পরিবারের লোক বলতে ওই দুজন স্বামী স্ত্রী আর তাদের ছোট 7 বছরের একটা মেয়ে আর এক বৃদ্ধা মহিলা। সম্ভবত ওই বৃদ্ধা মহিলা ওই মারোয়াড়ি ভদ্রলোকের মা ছিলেন হয়তো। ওই মারোয়াড়ি পরিবার এই বাংলোয় আসার 3 সপ্তাহ পর একটা দুর্ঘটনা ঘটে ওদের পরিবারে। সেদিন ছিল রবিবার। আমি যখন সকালবেলায় বাজার করে ফিরছি এই বাংলোরই পাশ থেকে, হঠাৎ আমার চোখ যায় বাংলোর দোতলার বারান্দার দিকে। বাংলোর দোতলার বারান্দার দিকে আমার চোখ যেতেই আমি যা দেখি তাতে আমি কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যাই। দেখি ওই মারোয়াড়ি পরিবারের যে বৃদ্ধা মহিলা ছিলেন, সেই বৃদ্ধা মহিলাকে কে যেন খুব নৃশংসভাবে খুন করে বৃদ্ধা মহিলার 2 পা বারান্দার রেলিংয়ের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রেখে দিয়েছে। আমি রাস্তায় দাঁড়িয়ে বাংলোর দোতলায় বারান্দায় এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে আমাদের পাড়ার লোকজন ছুটে আসে আর বলে, কি হয়েছে বাবু, আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইভাবে চিৎকার করছেন কেন? আমি তখন ওদেরকে আমার মুখ দিয়ে কিছু বলার অবস্থাতে ছিলাম না। শুধুমাত্র বাংলোর দোতলার বারান্দার দিকে হাতের আঙুলের ইশারায় দেখাতেই সেই ভয়াবহ দৃশ্য তারাও দেখতে পায়। আমার হাতের আঙুলের ইশারায় বাংলোর দোতলা বারান্দার দিকে তাকাতেই ওই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে ওরা সবাই খুব ভয়ও পেয়ে যায়। এরপর সেদিন বাংলোয় ওই মারোয়াড়ি পরিবারের আর কেউই ছিল না বলে আমরা পাড়ার লোকেরা খানিকটা বাধ্য হই বাংলোর গেট ভেঙে বাংলোর মধ্যে ঢুকে দোতলার বারান্দা থেকে সেই বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করি। তারপর আমরা বৃদ্ধা মহিলার পরিবারের লোকজনকে খবর দিই। তারা এসে বৃদ্ধা মহিলার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। বৃদ্ধা মারা যাওয়ার 2 সপ্তাহ পর ওই মারোয়াড়ি পরিবারের আবার একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এবারে দুর্ঘটনাটা ঘটে হলো ওই মারোয়াড়ি পরিবারের যিনি কর্তা ছিলেন তার সঙ্গে। আর যেদিন ঘটনাটা ঘটে সেদিন ছিল ওই কালী পুজোর দিন। আমরা পাড়ায় সবাই মিলে সেদিন আমাদের পাড়ায় বেশ বড় করে কালী পুজোর আয়োজন করেছিলাম। সন্ধেবেলা যখন আমাদের পাড়ার সবাই মিলে রাতের বেলার ওই পুজোর গোছগাছ করছিলাম, হঠাৎই সেই সময় বাংলোর ভিতর থেকে মারোয়াড়ি ভদ্রলোকের স্ত্রী, ওর নাম ছিল ওই ভাবনা তীব্র চিৎকারের আওয়াজ শুনতে পাই। ওগো, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এদিকে এসো গো, আমার কি সর্বনাশ হলো গো। বাংলো থেকে ভাবনা চিৎকার চেঁচামেচি ও কান্নার আওয়াজ শুনে আমি আর আমার পাড়ার লোকেরা পুজোর কাজ ছেড়ে সঙ্গে সঙ্গে বাংলোর দিকে ছুটে যেতেই দেখি ভাবনা বাংলোর গেটের সামনে বসে হাউ হাউ করে কাঁদছে। ভাবনাকে ওইভাবে কাঁদতে দেখে আমরা পাড়ার লোকেরা সবাই জিজ্ঞাসা করি ওকে, ও ভাবিজি, আরে কি হয়েছে?
আপনি বাংলোর বাইরে এসে ওভাবে কাঁদছেন কেন? আমাদের প্রশ্ন শুনে ভাবনা ধীরে ধীরে আমাদের পাড়ার লোকেদের সবাইকে সব বলতে শুরু করে। আমি আর আমার মেয়ে গোলাপি কয়েক ঘন্টা আগে একটু বাজারে গিয়েছিলাম। আমার হাজবেন্ড মনীষ বাড়িতেই ছিল সেই সময়। একটু আগে আমরা দুজন বাজার থেকে ফিরে দরজা খোলার জন্য মনীষকে ডাকি, বেশ অনেকক্ষণ ধরে। তখন ও দরজা খুলছে না দেখে আমি ভাবি ও হয়তো ঘুমিয়ে পড়েছে। আমার কাছে সব সময় বাংলোর সদর দরজার চাবি থাকে। আমি সদর দরজার তালা খুলে যেই বাংলোর ডাইনিং রুমে ঢুকেছি, আমার আপনা থেকেই চোখ যায় ডাইনিং রুমের একটা ফাঁকা বড় দেওয়ালের দিকে। ফাঁকা বড় দেওয়ালটার দিকে আমার আর আমার মেয়ে গোলাপি দৃষ্টি যেতেই আমরা দুজন দেখি এই কথা বলতে বলতেই ভাবনা হাউ মাউ করে কেঁদে ফেলতেই আমরা পাড়ার লোকেরা মিলে বলে উঠি। কি দেখেছেন বলুন আমাদের। আমরা পাড়ার লোকেরা সবাই ভাবনার কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে বাংলোর ভেতরে ঢুকতেই দেখি সত্যি সত্যি কে বা কারা মনীষকে খুন করে দেয়ালের সঙ্গে সাঁটিয়ে রেখে ওর হাত দুটো কনুই থেকে কেটে নিয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে আমরা বাংলোর বাইরে বেরিয়ে আসি। তারপর পুলিশকে আমরা খবর দেওয়ায় পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। তারপর ওই মারোয়ারি ভদ্রমহিলা তার মেয়ে গোলাপিকে নিয়ে দুদিন পরেই বাংলোর বাড়ি ত্যাগ করে চলে যান। ওই মারোয়ারি ভদ্রমহিলাই বাংলো বাড়ি ত্যাগ করার পর আরও অনেক পরিবারই বাংলোতে ভাড়া এসেছে, কিন্তু তারা কেউই বেশি দিন আর টিকতে পারেনি। তাদের মৃতদেহ ওই বাংলোর নানান জায়গায় পাওয়া যেত এবং যাদের মৃতদেহ উদ্ধার হতো তাদের পরিবারের লোক ভয়ে বাংলো থেকে পালাতো। আর পালিয়ে যাওয়ার সময় বলতো এই বাংলোয় নাকি একটা মেম সাহেবের প্রেতাত্মা আছে, সেই মেম সাহেবের প্রেতাত্মাই নাকি সবাইকে মেরে ফেলছে। আমরা পাড়ার লোকেরা বাংলোর ভাড়াটাদের কথায় বিশ্বাস করিনি ঠিকই, কিন্তু এতগুলো ঘটনার পরে একটা সময় তাদের কথায় ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করলাম। চিন্ময়বাবুর কথা বলার মাঝে নিহারিকা বেশ ভয়ার্ত ও কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনারা পাড়ার লোকেরা এই বাংলোর মধ্যে এমন কি দৃশ্য দেখেছিলেন যে আপনারা বাংলোর ভাড়াটেদের কথায় শেষ পর্যন্ত বিশ্বাস করলেন? নিহারিকার প্রশ্ন শুনে চিন্ময়বাবু আবার বলতে শুরু করলেন, সময়টা ছিল বৈশাখ মাস, বাইরে প্রচণ্ড গরম পড়েছে। সেই সময় একদিন রাতে আমি খাওয়া দাওয়া সেরে ছাদে গেছি শোয়ার জন্য। আমার আবার শোয়ার আগে একটু ওই ছাদে ঘোরাফেরা না করলে ঘুম আসে না। আমি যখন শোয়ার আগে সিগারেট খেতে খেতে ছাদে ঘুরছি, হঠাৎই আমার দৃষ্টি যায় এই বাংলোর ছাদের দিকে। বাংলোর ছাদের দিকে আমার দৃষ্টি যেতেই আমি দেখি এই বাংলোর ছাদে সাদা পোশাক পরা এক ভদ্রমহিলা ঘুরে বেড়াচ্ছে। আমি আরও ভালো করে দেখার জন্য ছাদের একদম কার্নিশের ধারে যাই। তারপর মাথার উপর থেকে চশমাটা নামিয়ে চোখে পড়তেই দেখি সাদা গ্রাউন পরা ঝাঁকড়া সোনালি চুল মাথায় একটা মেম সাহেব এই বাংলোর ছাদের একদম কার্নিশের ধারে দাঁড়িয়ে আছে। আর আমাকে ওইভাবে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে ওর ওই নীল জ্বলন্ত উজ্জ্বল দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠোঁটের কোণে ক্রুড় শয়তানি হাসি খেলা করছে তার। মাথা সোনালি চুলগুলো এলোমেলোভাবে উড়ছে পিছনের দিকে। এছাড়া সেদিন পূর্ণিমা তিথি ছিল বলে আকাশে ফুটে ওঠা গোল রূপলি চাঁদের উজ্জ্বল আলোয় দেখি ওই মেম সাহেবটি সারা মুখটা নানান ধরনের ক্ষত চিহ্নে ভর্তি। আর পরনে যে সাদা গ্রাউন্ডটা পড়ে আছে তাতে লাল রক্তের দাগেও ভর্তি। আমার বাড়ির ছাদ থেকে এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আমার আর বুঝতে অসুবিধা হলো না যে এই মেম সাহেবটি কোনো মানুষ নয়, জীবন্ত প্রেত। আমি ছাদ থেকে বেশিক্ষণ এই ভয়ঙ্কর দৃশ্য আর সহ্য করতে না পেরে ভয়ে তাড়াতাড়ি বালিশ বিছানা নিয়ে নিচে ঘুমোতে চলে যাই। আমার সঙ্গে সেদিন ওই ঘটনা ঘটার পর থেকে আমাদের পাড়ার কিছু লোক অনেক রাত করেই বাংলোর পাশ থেকে ফেরার সময় বাংলোর দোতলায় বা এই বাংলোর যে সামনের বাগানটা দেখছো বৌমা,
এই বাগানে সাদা গ্রাউন্ড পরিহিত এক মেম সাহেবকে ঘুরতে দেখেছে। আবার মাঝরাতেই বাংলোর ভিতর থেকে পিয়ানো বাজানোর আর ইংরেজি গানের আওয়াজও শুনতে পাওয়া যায় একটি মহিলার কণ্ঠে। এই ইংরেজি গানটা শুনে আর পিয়ানো বাজানোর আওয়াজ শুনে আমাদের পাড়ার সবাই বলে নাকি ওই মেম সাহেবটির প্রেতাত্মা নাকি এই বাংলোর ভিতরই গান গাইছে। একটানা ঘটনাগুলো বলে নিহারিকার উদ্দেশ্যে তিনি বললেন, বাংলো এর আগে পরপর যে দুর্ঘটনা ঘটেছে, তোমরা যেই 3 মাস ধরেই বাংলোয় আছো এটা ভেবেই আমাদের অবাক লাগছে। তোমরা এতদিন ধরেই বাংলোয় আছো কি করে? চিন্ময়বাবুর এই কথা শুনে নিহারিকা বলে, না কাকাবাবু, আমাদের থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। এই কথা বলে নিহারিকা চিন্ময়বাবুর সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে বাংলোয় ঢুকে যায়। চিন্ময়বাবুও নিজের বাড়ির পথে পা বাড়ায়। এরপর নিহারিকা বাংলোর সদর দরজা খুলে ডাইনিং রুমে বড় আলোটা জ্বালিয়েছে, ওর চোখের দৃষ্টি আপনা হতেই ডাইনিং রুমের সিলিংয়ে ঝোলানো বড় ঝাড়বাতিগুলোর দিকে গেল। আর সেখানে দৃষ্টি যেতেই সে দেখতে পেল আরও এক হাড়হিম করা দৃশ্য। তিতলি উল্টোভাবে সিলিংয়ে ঝোলানো ঝাড়বাতিগুলোর সঙ্গে ঝুলছে, আর তার দিকে তাকিয়ে এক কান এঁটো করা বিশ্রী হাসি হাসতে হাসতে অপার্থিব ভয়ঙ্কর আওয়াজে বলে উঠল, তোরা এখনো এই বাংলো ছেড়ে গেলি না? দাঁড়া দাঁড়া, আমার হাতেই আজ তোর মৃত্যু। তিতলি হাসতে হাসতে নিহারিকার দিকে তাকিয়ে যখন এই কথাগুলো বলছিল, নিহারিকা তিতলির মুখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তিতলির মুখটা একবার করে সেই প্রেত মেম সাহেবের মুখের ক্ষতবিক্ষত চেহারার রূপ নিচ্ছিল, আরেকবার তিতলির মুখের আকৃতি নিচ্ছিল। বারবার এইরকম অদ্ভুত মুখের আকৃতির পরিবর্তন দেখে নিহারিকা এইরকম ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে ভয়ে ছুটে যেই বাংলোর বাইরে বেরোতে যাবে, অমনি তিতলি ওরফে সেই মেম সাহেবের প্রেতাত্মা সিলিংয়ে ঝোলানো ঝাড়বাতিগুলোর থেকে ভয়ানকভাবে প্রায় উড়ে এসে নিহারিকার সামনে দাঁড়ায়। তারপর নিহারিকার দিকে তাকিয়ে আবার একটা কান এঁটো করা হাসি হেসে ধীরে ধীরে সেই প্রেত মূর্তি নিহারিকার দিকে একটু একটু করে এগোতে থাকে। তারপর কালো সরু সরু লিকলিকে একটা হাত নিহারিকার দিকে বাড়িয়ে নিয়ে একটা হ্যাঁচকা টানে ওর ধর থেকে মুন্ডুটা ছিঁড়ে নিতেই নিহারিকার মুন্ডহীন দেহটা মেঝেতে শব্দ করে পড়ে যায়, আর 2-1 বার শরীরটা থরথর করে কেঁপে নিহারিকা মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহারিকাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেই সেই মেম সাহেবের প্রেত মূর্তিটি তার হাত থেকে ধরা নিহারিকার কাঁটা মুন্ডুর দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলো। আর নিহারিকার মুন্ডুটার ভেতর থেকে যে কালচে রক্তটা ঝরে ঝরে মেঝের ওপর পড়ছিল, মেঝেতে থাকা সেই কালচে রক্ত চেটে চেটে মহানন্দে সেই প্রেত মূর্তি খাটছিল। এই নিহারিকা, কতবার বেল দিচ্ছি, দরজাটা খোলো, ঘুমিয়ে পড়লে নাকি? বার তিনেক নিহারিকাকে ডেকেও কোনো সাড়া শব্দ না পেয়ে বাংলোর সদর দরজায় ধাক্কা দিতেই দরজাটা আপনি হতেই হাট করে খুলে যায়। উজ্জ্বল অবাক হয়ে বলে ওঠে, সদর দরজা খোলা? নিহারিকা বাংলোর সদর দরজা খুলে রেখে দিয়েছে আজ। কিন্তু আমি তো ফিরে গাড়ির হর্ন বাজানো না পর্যন্ত সদর দরজা খোলে না। আজ কি এমন হলো যে বাইরে থেকে ডাকার আগেই বাংলোর সদর দরজা খুলে রেখে দিয়েছে? এই কথাগুলো ভাবতে ভাবতেই উজ্জ্বল সদর দরজা পেরিয়ে বাংলোর একতলার বড় ডাইনিং রুমে ঢুকে যেই দোতলায় উঠতে যাবে, হঠাৎ পায়ে কিছু একটাতে হোঁচট খেতেই উজ্জ্বল প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু সিঁড়ির রেলিংয়ের একটা প্রান্ত ধরে সে নিজেকে সামলে নেয়, আর ঠিক তখনই তার নজর পড়ে মেঝেতে পড়ে থাকা কিছুর ওপরে, যা দেখে তার বুকের ভেতর থেকে একটা হিম শীতল রক্তের স্রোত বয়ে যায়। সে বিস্ফারিত দৃষ্টিতে দেখে নিহারিকার রক্তাক্ত মুন্ডহীন দেহটা মেঝেতে পড়ে আছে। এরপর উজ্জ্বল যা দৃশ্য দেখে সেই দৃশ্য তার কল্পনারও অতীত। উজ্জ্বল দেখে নিহারিকার মুন্ডহীন দেহটার পাশে সাদা গাউন পরা একটা সোনালি ঝাঁকড়া চুল মাথায় মেম সাহেব দাঁড়িয়ে আছে, আর মন দিয়ে নিহারিকার কাটা মুন্ডুটা হাতে ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। উজ্জ্বল এই দৃশ্য সহ্য করতে না পেরে সেই মেম সাহেবের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে,
আপনি কে? আপনি আমার স্ত্রীকে এইভাবে খুন করলেন কেন? উজ্জ্বলের চিৎকার শুনে সেই মেম সাহেবটি উজ্জ্বলের দিকে তাকাতেই উজ্জ্বল ভয়ঙ্কর আতঙ্কে ছিটকে পড়ে। উজ্জ্বল ভয়ে দু চোখ গোল গোল করে তাকিয়ে দেখে যে মেম সাহেবটি নিহারিকার কাটা মুন্ডুটা ধরে খাচ্ছিল, সেই মেম সাহেবটির সারা মুখে নানা ধরনের ক্ষত চিহ্নে ভর্তি। এছাড়াও মেম সাহেবটির পরনে যে সাদা গাউনটা পরে আছে, সেই সাদা গাউনে লাল রক্তের দাগে ভর্তি। আর এই মেম সাহেবটির দু চোখ থেকে যেন লাল আগুনের গোলা ঠিকরে বেরোচ্ছে। এই দৃশ্য দেখে কোনো রকমে উজ্জ্বল ভয়ে বাংলোর বাইরে ছুটে বেরিয়ে আসে। তারপর সে বাংলো থেকে বেরিয়ে যেই বড় রাস্তা দিয়ে দৌড়তে যাবে, অমনি উজ্জ্বলের পেছন দিক থেকে সেই মেম সাহেব ফ্যাস ফ্যাসে গলায় বলে ওঠে, কিরে কিরে তুই পালাচ্ছিস কোথায়? আয় আয় আমার কাছে আয়। তোর বউ আর তোর মেয়েকে আমি যেভাবে মেরেছি তোকেও সেইভাবেই মারতে চাই। পেছন দিক থেকে মেম সাহেবের প্রেতাত্মার ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ ভেসে আসতেই উজ্জ্বল একবার পিছন ফিরে তাকিয়ে দেখে সেই মেম সাহেবটির প্রেতাত্মা বাংলোর সদর দরজার সামনে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে হাসছে। আর খুব অদ্ভুতভাবে সেই মেম সাহেবের মুখের আকৃতি বারবার তিতলির মুখের আকৃতি নিচ্ছে। এইবার উজ্জ্বল প্রাণ ভয়ে সব শক্তি একত্রিত করে কোনো রকমে দৌড়ে বাংলোর গেটের বাইরে বেরিয়ে এসে বড় রাস্তার দিকে জোরে দৌড়তে থাকে। বেশ অনেকক্ষণ বড় রাস্তা ধরে দৌড়তে দৌড়তে হঠাৎ বড় রাস্তার ধারে একটা বড় চার্চ চোখে পড়ে। সেটা দেখা মাত্রই উজ্জ্বল সেই চার্চের দিকে ছুটে যায়। সেই চার্চের গেট দিয়ে ভেতরে ঢুকতে উজ্জ্বল স্নায়ুর ওপর সব নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে। কতক্ষণ পর তা ঠাহর করতে পারল না। চোখ মুখে শীতল জলের স্পর্শ পেতেই উজ্জ্বল ধীরে ধীরে চোখ খুলে তাকালো। চারিদিকটা তাকাতেই দেখে সে একটা চার্চের ভিতরে বেঞ্চিতে শুয়ে আছে, আর তার সামনে লম্বা ফর্সা মতো সাদা কালো মেশানো লম্বা গাউন পরা 1 বছর 80 বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। উজ্জ্বলকে তাকাতে দেখে সে বলল, আপনার নাম কি? বয়স্ক ভদ্রলোকের মুখে এই প্রশ্ন শুনে উজ্জ্বল ক্লান্ত গলায় জবাব দেয়, আমার নাম উজ্জ্বল গুপ্ত। আমি পেশায় একজন চিকিৎসক। আপনার নাম কি ফাদার? আমার নাম ফাদার রিচার্ড গোমস। তা আপনি চার্চের সামনে এসে অজ্ঞান হয়ে গেলেন কি করে? কি হয়েছে আপনার? কোনো সমস্যায় পড়েছেন নাকি? ফাদার রিচার্ড গোমসের মুখে এই প্রশ্ন শুনে উজ্জ্বল ধীরে ধীরে কিছুক্ষণ আগে তার কেনা স্টিফেন হাউস বাংলো বাড়িতে তার সঙ্গে কি ঘটেছে সেগুলো সব জানালো। আর তার স্ত্রী নিহারিকা ও কন্যা তিতলি গত 2 মাস ধরে কি কি ঘটনা ঘটিয়েছে তাও রিচার্ড গোমসকে সবকিছু খুলে বলল। তিনি উজ্জ্বলের মুখ থেকে সব ঘটনা শুনে বেশ উদ্বিগ্ন গলায় বললেন, উজ্জ্বল বাবু, আপনি কোন বাংলোয় আপনার ফ্যামিলিকে নিয়ে উঠেছেন? এই স্টিফেন হাউস বাংলো বাড়িটা কেনার আগে কোনো খোঁজ খবর নেননি? এই বাংলো যে অভিশপ্ত, যে এই স্টিফেন হাউস বাংলো বাড়িতে থাকতে আসে তার মৃত্যু ওই বাংলো বাড়ির ভেতরেই হয়। ফাদার রিচার্ড গোমসের মুখ থেকে এই কথাগুলো শুনে উজ্জ্বল একটু উত্তেজিতভাবে জিজ্ঞাসা করে, ফাদার, এই কি কথা বলছেন? স্টিফেন হাউস বাংলো বাড়িটা অভিশপ্ত? কিন্তু কেন? ওই বাংলো বাড়িতে কি এমন ঘটনা ঘটেছিল যে ওই বাংলো আজও অভিশপ্ত? উজ্জ্বলের মুখে এই প্রশ্ন শুনে ফাদার রিচার্ড গোমস ধীরে ধীরে বলতে শুরু করে সেই স্টিফেন হাউস বাংলো বাড়ির অভিশপ্ত এক কাহিনী। আজ থেকে বহু বছর আগে ইংল্যান্ড থেকে এক সাহেব আসেন তার স্ত্রীকে নিয়ে এই দেশে তার এক ব্যবসার কাজে। সেই ইংরেজ সাহেবের নাম ছিল রবার্ট স্টিফেন, আর তার স্ত্রীর নাম ছিল ডেভিনা স্টিফেন। তারা এই দেশে এসে বারাসাতের এই গাজীপুর গ্রামে, যেখানে আপনি আজ স্টিফেন হাউস বাংলোটা কিনেছেন, সেইখানে এক সময় বড় একটা ফাঁকা জমি পড়েছিল এক বাঙালি ভদ্রলোকের।
সেই বাঙালি ভদ্রলোকের কাছ থেকে রবার্ট স্টিফেন ওই জমিটা কিনে ওখানে উনি আর ওনার স্ত্রীর জন্য খুব সুন্দর একটা বড় বাংলো বাড়ি বানান আর নাম দেন স্টিফেন হাউস। রবার্ট স্টিফেনের ওয়াইফ ডেভিনা ছিলেন খুব সুন্দরী দেখতে, গায়ের রং সাদা চকচকে, মাথায় লম্বা কোকড়ানো ঝাঁকড়া সোনালি চুল, চোখের মণি দুটো নীল উজ্জ্বল হীরের মতো চকচকে ছিল। আর মহিলা অত্যন্ত সুন্দরী দেখতে ছিলেন বলে উনি সব সময় সাদা রঙের যে কোনো পোশাক পরতে খুব ভালোবাসতেন। ডেভিনা যে শুধু খুব সুন্দরী ছিলেন তাই নয়, ওনার মধ্যে একটা বিশেষ ভালো গুণও ছিল। সেই গুণটা ছিল উনি খুব ভালো পিয়ানো বাজিয়ে গান গাইতে পারতেন। আর ডেভিনা খুব সুন্দর গান গাইতেন বলে রবার্ট তাকে ওই বাংলোয় এসে একটা পিয়ানো কিনে দিয়েছিল। রবার্ট পিয়ানোটা কিনে দেওয়ার পর ডেভিনা প্রায়ই মাঝরাতে ঘুম থেকে উঠে পিয়ানো বাজিয়ে গান গাইতেন। এই বাংলোটা তৈরি করে আসার পর রবার্ট ও ডেভিনা ভালোই দিন কাটছিল বেশ কয়েক মাস ধরে। কয়েক মাস পর একদিন ডেভিনার জন্মদিন ছিল। ডেভিনার জন্মদিন উপলক্ষে রবার্ট ও কয়েকজন বন্ধু বান্ধব ও কয়েকটা আত্মীয়দের ইনভাইট করে। কিন্তু ডেভিনার ওই জন্মদিনের দিন ডেভিনার যে জীবনের শেষ দিন ছিল তা রবার্ট ও ডেভিনা কেউই বুঝতে পারেনি। সন্ধ্যাবেলায় জন্মদিনের পার্টিতে সবাই যখন উপস্থিত তখন ডেভিনা কেক কাটার পর ডেভিনার নিমন্ত্রিত অতিথি সবাইকে পিয়ানো বাজিয়ে সুরেলা মিষ্টি সুরে গান শোনাচ্ছিল। হঠাৎ সেই সময় ডেভিনার মাথার ওপর ঝুলতে থাকা বড় জ্বলন্ত ঝাড়বাতিটা তার মাথার উপরে ভেঙে পড়ে। আর সেই ঝাড়বাতিতে জ্বলা মোমবাতির জ্বলন্ত আগুনগুলো বাংলোর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। বাংলোর চারিদিকে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে নিমন্ত্রিত অতিথিরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বাংলো থেকে ছুটে পালায়। অন্যদিকে সুন্দরী স্ত্রীকে আগুনে জ্বলে পুড়ে মরতে দেখে রবার্ট স্টিফেন ওই দৃশ্য সহ্য করতে না পেরে স্ত্রীকে বাঁচানোর জন্যই সেই লেলিহান শিখা আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাবে। অমনি তার বাড়ির আত্মীয় পরিজনেরা রবার্টকে ধরে ফেলে। তাকে ওই লেলিহান আগুনের সামনে থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসায় রবার্ট অজ্ঞান হয়ে যায়। তারপর রবার্টকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চোখের সামনে তার সুন্দরী স্ত্রীকে আগুনে জ্বলে পুড়ে মরতে দেখে উনি মানসিক ভারসাম্য হারায়। ওনাকে মানসিক ভারসাম্য হারাতে দেখে ওনার নিজের হাতে তৈরি করা বাংলো বাড়িটাতে ওনাকে আর রাখা যায়নি। সোজা ওনাকে নিয়ে ইংল্যান্ড চলে যায় ওনার আত্মীয় পরিজনেরা। ডেভিনার শেষকৃত্য সম্পন্নও করা হয়নি। সেই থেকে ডেভিনার অতৃপ্ত আত্মা আজও স্টিফেন হাউস বাংলো বাড়িতে ঘুরে বেড়ায়। আর যারাই আপনাদের মতো ওই বাংলো বাড়িতে থাকতে আসে তাদেরই ডেভিনার অতৃপ্ত আত্মা হাতে মরতে হয়, যেমন আপনার স্ত্রী আর মেয়েকে মরতে হয়েছে। ফাদার রিচার্ড গোমসের কথা শেষ হতেই উজ্জ্বল বলে ওঠে, আচ্ছা ফাদার, আপনি এত সব কথা জানলেন কি করে? আপনি কি রবার্ট আর ডেভিনাকে চিনতেন আগের থেকে? উজ্জ্বলের মুখে এই প্রশ্ন শুনে ফাদার রিচার্ড গোমস এক দৃষ্টিতে উজ্জ্বলের দিকে তাকায়। তারপর গম্ভীর গলায় বলে, ডেভিনা আমারই পালিতা মেয়ে। আমি আজ থেকে 60 বছর আগে ইটালিতে গিয়েছিলাম এক ধর্মসভায়। সেখান থেকে ফেরার পথে রাস্তার ধারে একটা ডাস্টবিনের মধ্যে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই। ডাস্টবিনের মধ্যে থেকে বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে আমি সেদিকে গিয়ে দেখি ওই ডাস্টবিনের ভেতরে 2 মাসের একটা বাচ্চা পড়ে আছে। সেই বাচ্চা মেয়েটার করুণ কান্না আমি সহ্য করতে না পেরে বাচ্চাটাকে আমার সঙ্গে এই দেশে নিয়ে চলে আসি। আমার এই চার্চে রেখে লালন পালনও করি। আর আমি ভালোবেসে ওর নাম রাখি ডেভিনা।
ওর যখন 16 বছর বয়স, রবার্ট এই দেশে ঘুরতে আসে ওর বাবা মার সঙ্গে। রবার্টের তখন 18 বছর বয়স। মা বাবার সঙ্গে এই চার্চে ঘুরতে এসে রবার্টের ডেভিনাকে খুব পছন্দ হয় এবং ওদের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এরপর ওদের ভালোবাসার সম্পর্ক আমি আর রবার্টের বাবা মা জেনে যাই। আমরা 3 জন মিলে রবার্ট ও ডেভিনার এই চার্চেই খ্রিস্টান মতে বিয়ে দিই। তারপর এই ঘটনা ঘটলে রবার্টের বাবা মার সঙ্গে ইংল্যান্ডে পাড়ি যায়। ফাদার রিচার্ড গোমসের মুখে এই কথা শুনে উজ্জ্বল অবাক দৃষ্টিতে ফাদার রিচার্ড গোমসের দিকে তাকিয়ে থাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে অভিশপ্ত বাংলো। তাহলে গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে কিন্তু একদম ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও দারুণ দারুণ গল্প নিয়ে আসছি আপনাদের জন্য। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে সোনালী, চৈতালি, মৌমিতা, সৌরভ, বুবাই, রূপম, অভিষেক ও অঙ্কন। প্রচ্ছদ অঙ্কনে পিয়ালি, এছাড়াও আবহতে মিহান্স প্রোডাকশন হাউস। খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।